2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে হতে যাচ্ছে সবচেয়ে স্মরণীয়, কারণ এই দিনে বাংলাদেশের জনগণ একই সাথে নিতে যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটির মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসনের পর ফিরবে গণতন্ত্র, অন্যদিকে অন্য সিদ্ধান্তটি দিতে পারে গণতন্ত্রের সুরক্ষা। হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট। তথ্যগুচ্ছের আজকের আয়োজনে জানব গণভোট নিয়ে, সাথে জানব কেন বর্তমান পরিস্থিতিতে গণভোট বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়ল এবং এই ভোটে হ্যাঁ বা না ভোট আমাদের কি সুবিধা বা অসুবিধার সম্মুখীন করবে। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেবার আগে বিষয়টির এপিটোপিট জানতে ভিডিওটির সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। ইংরেজি রেফারেন্ডাম শব্দটির বাংলা প্রতিশব্দ গণভোট। সাধারণ নির্বাচনগুলোতে যেমন আমরা পছন্দ মতো জনপ্রতিনিধি বাছার জন্য ভোট দিয়ে থাকি, ব্যাপারটা অনেকটা সেরকমই। তবে এখানে আমরা দেশের স্বার্থে নিতে যাওয়া কোনো নীতিগত সিদ্ধান্তে নিজের মত আছে কিনা হ্যাঁ বা না এর মাধ্যমে তাই জানাই। এটি গণতন্ত্রের একটি অংশ, কারণ গণতন্ত্রের মূল কথা যে জনগণই সকল ক্ষমতার উৎস, তারই প্রতিফলন হয় এই গণভোটে। বাংলাদেশে এর আগেও 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তবে এবারের গণভোটটিকে ধরা হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট। এর কারণ হলো 1977 এবং 1985 সালে হওয়া প্রথম গণভোট দুটি ছিল সামরিক শাসনকে বৈধতা দিতে, যেখানে মেজর জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা নেবার পর তাদের শাসন জনগণ চায় কিনা সে ব্যাপারে গণভোট আয়োজন করেছিল। অন্যদিকে 1991 সালের গণভোটের উদ্দেশ্য ছিল জনগণ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার বদলে সংসদীয় শাসন ব্যবস্থা চায় কিনা সে ব্যাপারে, যেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। তবে যেহেতু এ ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত ছিলেন যে তারা সংসদীয় শাসন ব্যবস্থাই চান, তাই গণভোটটি আসলে অতটি গুরুত্ব পায়নি। এখন আসি বর্তমান গণভোটে। কেন এই ভোটটিকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় আসে তা হলো সংস্কার। এখন প্রশ্ন হলো, স্বাধীনতার পর থেকে এত বছর পার হলেও সংস্কারের দাবি উঠল না, তবে হাসিনা পতনের পর কেন আমরা সংস্কারের দাবি তুললাম? আসলে বাংলাদেশের সংবিধানে এমন কিছু ফাঁকফোকর আছে যা ব্যবহার করে ক্ষমতায় থাকা দল চাইলেই বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আনার ক্ষমতা রাখে। আর বিগত স্বৈরাচার সরকার নিজের গতিকে দীর্ঘস্থায়ী করতে সংবিধানকে এমন একটি পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যা বহাল থাকলে যে কোনো দলই ক্ষমতায় বসে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ থাকে, যে কারণে ভবিষ্যতে কেউ যেন আর স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ না পায় সেই উদ্দেশ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে কিছু সংস্কার আনার দরকার হয়ে পড়ে। আর এই উদ্দেশ্যেই একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করে গঠন করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো করবে বলেই আমাদের ধারণা ছিল। কিন্তু 1 বছরেরও অধিক সময় ক্ষমতায় থাকার পরও এ সরকার কোনো সংস্কার তো করলই না, শুধু কিছু সংস্কার কমিশন গঠন করেই বসে রইল। অন্যদিকে আমরা সাধারণ মানুষ তো আশা করেছিলাম এ সরকার সংস্কার করে দেশটাই পরিবর্তন করে ফেলবে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হলো? কেন কোনো সংস্কার আসলো না? এর কারণ হলো, আমরা মোটামুটি সবাই জানি জুলাই গণ আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এর আসলে কোনো সাংবিধানিক বৈধতা নেই। আর একটি দেশের জন্য সংবিধানই হচ্ছে সর্বোচ্চ আইন। আর এখন পর্যন্ত যেহেতু পুরাতন সংবিধানই বলবৎ আছে, তাই তার বিধান মানতেও আমরা বাধ্য। সুতরাং এ সরকারের আসলে দেশের সাংবিধানিক কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। তারপরেও যদি প্রজ্ঞাপন জারি করে কিছু পরিবর্তন আনে, তাও আবার পরবর্তী নির্বাচিত সরকার মানতে বাধ্য থাকবে না। তখন তারা তাদের সংসদে 1/3 সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে নিজেদের পছন্দ মতো আইন পাশ করিয়ে নেবে। সুতরাং এই যে আন্দোলন, জীবনদান, নতুন একটি শৃঙ্খল দেশের স্বপ্ন, সবকিছুই আসলে বৃথা হয়ে যাবে। তাহলে দেশে সংস্কার আসবে কিভাবে? সংস্কার আসলে আসবে এই গণভোটের মাধ্যমে। এতদিন ধরে বর্তমান সরকার যে সংস্কার কমিশন গঠন করলো, দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা করলো, এগুলোর মাধ্যমে মূলত সরকার দেশে কি কি সংস্কার প্রয়োজন সেগুলো খুঁজে বের করেছে, যেগুলোর আলোকেই তৈরি করা হয়েছে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ, যাকে একটি নতুন সংবিধানের খসড়া হিসেবে ধরা যায়। এই সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে 47টি প্রস্তাব সাংবিধানিক সংস্কার সম্পর্কিত। অর্থাৎ ওই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে একটি কার্যত সংসদের প্রয়োজন হবে। বাকি 37টি সংস্কার প্রস্তাবের বিষয়গুলো
নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এখন সংবিধান পরিবর্তন সম্পর্কিত যে 47টি প্রস্তাব, সেগুলোর মধ্যে 30টি প্রস্তাবে সকল রাজনৈতিক দলগুলো একমত, তবে বাকি 17টি ধারা নিয়ে অনেক রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে এবং এই সনদের কোন ধারা নিয়ে কোন রাজনৈতিক দল একমত না তাও সনদের ওই সমস্ত ধারাগুলোর পাশে উল্লেখ করা আছে। আবার এই সনদের অঙ্গীকারনামায় বলা আছে এই সনদে উল্লেখিত কোনো সংস্কার প্রস্তাব নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের দ্বিমত থাকে তাহলে সে ওই ধারা মানতে বাধ্য নয়। কিন্তু দ্বিমত থাকা বিষয়গুলোর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে যা বাস্তবায়িত না হলে সংবিধানের কার্যত কোনো পরিবর্তন আসবে না। আবার ওই বিষয়গুলো সব দলগুলোকে মানতে বাধ্য করার ক্ষমতাও নেই বর্তমান সরকারের কাছে, যে কারণে ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেবার দায়িত্ব ছাড়া হয়েছে জনগণের উপর। কারণ একটি গণতান্ত্রিক দেশে যদি জনগণ কোনো সিদ্ধান্ত নেয় তা মানতে বাধ্য যে কোনো নির্বাচিত দল। আর এই কারণেই কিন্তু আয়োজন করা এই গণভোটের। মূলত 4টি বিষয় উপস্থাপিত হবে এই গণভোটে, যেগুলোর মধ্যে থাকবে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, কর্ম কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করা হবে। প্রক্রিয়াটি বেশ বড়, তবে যদি সহজ ভাষায় বলি তাহলে এসব গঠন করতে হলে সব রাজনৈতিক দলগুলো একসাথে মতামতের মাধ্যমে কাজ করবে। ফলে স্বৈরাচার সরকারের মতো পুরো প্রশাসন নিজেদের স্বার্থে সাজানোর সুযোগ কমবে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করা হবে, যেখানে নিম্ন কক্ষটি গঠিত হবে নির্বাচিত প্রতিনিধি দ্বারা এবং উচ্চ কক্ষটি থাকবে সব দলের সংখ্যানুপাতিক প্রতিনিধি দ্বারা গঠিত। এবং কোনো আইন পাশ করতে হলে 2 কক্ষেরই অনুমতি বা সমর্থন লাগবে। ফলে কোনো দল তাদের একক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে চাইলেই কোনো আইন পাশ করাতে পারবে না। তাছাড়াও থাকছে কোনো ব্যক্তি একটানা 10 বছর অর্থাৎ 2 মেয়াদের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে দলগুলোর মধ্যেও আভ্যন্তরীণ গণতন্ত্র আসবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে এবং দেশে বসবাসকারী সকল ভাষাভাষী জনগণ তাদের ভাষার স্বীকৃতি পাবে। এইসব বিষয়গুলোই আসলে গণভোটের মূল বিষয়বস্তু, যেখানে আপনার আমার একটি হ্যাঁ ভোট খুলে দিতে পারে একটি সুন্দর দেশের স্বপ্নের দুয়ার। এইসব সংস্কারগুলো আসলে দেশে একটি পজিটিভ পরিবর্তন আনবে। আর ভালোর জন্য কিছু পরিবর্তন কখনোই পুরাতনকে অস্বীকার করা নয়। অনেকে কিছু গুজব ছড়াচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে 71কে অস্বীকার করা হবে, তবে এমনটা নয়। দেশের স্বার্থে গণভোটের বিষয়গুলো জানুন এবং সবাইকে জানিয়ে দেশ পরিবর্তনে অংশগ্রহণ করুন। ভিডিওটিতে খুব সহজভাবে বিষয়গুলো বলার চেষ্টা করেছি। আরও বিস্তারিত জানতে চাইলে জুলাই সনদের বিস্তারিত পড়ে দেখতে পারেন। গণভোট নিয়ে প্রকাশিত ভিডিওগুলো মানুষের সাথে শেয়ার করুন, মুখে জানান। পরিবর্তনের এই সুযোগ বৃথা হতে দেবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত তথ্যগুচ্ছের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।